দর্শক, আমি মাহফুজ মুসা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবসে রাত 11টায় সরাসরি স্টুডিও থেকে সম্প্রচারিত হয় এবং দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ, বিশেষ করে রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়েই আমরা এখানে আলোচনা করে থাকি। আপনারা জানেন যে 5 আগস্টের পরে একটু অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্র সংস্কারের যে দাবি, তার নানা রকম কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সেই সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি নানা ধরনের দাবি দাওয়া, পদবঞ্চিতদের বিক্ষোভ কর্মসূচি, সেটিও নতুন নানা আলোচনার জন্ম দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই ছোট ছোট দাবি আদায়ের ডামাডোলে বড় ধরনের সংস্কার বা বৃহত্তর সংস্কার খানিকটা ক্ষতিগ্রস্ত অথবা দীর্ঘায়িত হয় কিনা, সেসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শিরোনাম করেছি সংস্কার বনাম দাবি আদায়। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। ডক্টর শাহান, স্বাগত আপনাকে। আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। রতন ভাই, আপনাকেও স্বাগত। এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকেও স্বাগত। ডক্টর শাহান, আপনাকে দিয়ে একটা আলোচনা শুরু করতে চাই। আজকের প্রধান যে খবরটি, সেটি হচ্ছে এইচএসসির অবশিষ্ট যে পরীক্ষাগুলো, সেগুলো বাতিলের একটা দাবি উঠেছিল এবং একটা পর্যায়ে গিয়ে সেটি বাতিল হয়েছে। যদিও গতকালকে আমার এই অনুষ্ঠানে একজন সমন্বয়ক ছিলেন, তিনিও বলছিলেন যে তারা আসলে বাতিল না, বাতিলটা বিচ্ছিন্নভাবে কেউ চায়, তারা আসলে যেহেতু অনেকেই আহত আছেন, কেউ কেউ এক ধরনের ট্রমার ভিতরে আছেন, আরেকটু সময় দিয়ে যদি পরীক্ষাটা নেওয়া যায়। শিক্ষক হিসেবে আপনি কিভাবে দেখেন? একটু আগে আমরা সার্জিসের বক্তব্য শুনছিলাম, তিনিও বলছেন পরীক্ষার পক্ষে। নটরডেম কলেজ একটা শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে বলছে তারা পরীক্ষা দিতে যেতে চাই। যদিও আজকে মন্ত্রণালয়ের যে নেগোসিয়েশনটা হয়েছে, সেখানে আরেকজন সমন্বয়ক ছিলেন, হাসনাত। ফলে আসলে কাজটা ঠিকঠাক হলো কিনা? দেখুন, শিক্ষক হিসেবে এবং একই সাথে আমি দুভাবে জিনিসটাকে দেখি। একটা হচ্ছে শিক্ষক হিসেবে, আর একটা একটু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে জিনিসটাকে আমি দেখি। কোনোভাবেই জিনিসটা আমার কাছে গ্রহণযোগ্য কোনো কিছু মনে হয়নি। এবং আপনি যেটা বললেন যে সমন্বয়করাও কিন্তু মোটামুটি স্পষ্ট একটা পজিশন তারা বলেছেন যে এই জিনিসটা আসলে সঠিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। যেই দাবিটা তোলা হয়েছে যে পরীক্ষা একদমই হচ্ছে বাতিল, ওনাদের ইমোশনটা, সেটাকে আমরা সম্মান করি। এটা তারা যে ট্রমার ভেতর দিয়ে গেছেন, সেটা অস্বীকার করার কোনো ধরনের কোনো উপায় নেই। এখন সেটাকে ঠিক করার, সেটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা 2 মাস বা 3 মাস, বা হচ্ছে গিয়ে এর মাঝখানে যারা মেন্টাল একটা ট্রমার ভেতর দিয়ে গেছেন তারা কোনো একটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে পারেন, বা যারা এখন তাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। কিন্তু এই পুরো জিনিসটাকে দুটা ইঙ্গিত দেয়। একটা হচ্ছে যে তাহলে যে কোনো কিছুই আমি দাবি করতে পারি, সেটার আসলে ন্যায্যতা বা সেটার যৌক্তিকতা কতখানি, একটা কাইন্ড অফ হচ্ছে কি আপনি জোর করে দাবি জানালে সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে। দ্বিতীয়ত যে সমস্যাটা আমি ইসেতে দেখি, দেখুন সার্জিস কিন্তু একটা খুব চমৎকার কথা বলেছিলেন মাঝখানে, যে আমরা চাই যে ছাত্ররা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুক। এই সরকার যেটা আছে বর্তমানে, সেই সরকারের কিন্তু অ্যাকাউন্টেবিলিটির কোনো ফর্মাল জবাবদিহিতার কোনো ফর্মাল চ্যানেল নাই, সংসদ নাই বা কোনো কিছু নেই। তারা ছাত্ররা কিন্তু হতে পারেন তারা একটা প্রেশার গ্রুপ। এখন এই যে এই দাবিগুলো আসছে এবং এই দাবিগুলোকে যদি এইভাবে গৃহীত হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে জনমানুষের কাছে এই ছাত্রদের লেজিটিমেসির একটা প্রশ্ন চলে আসে, যেটা তাদেরকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করতে পারে। এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টের কাজ তো হচ্ছে গভর্ন করা। ছাত্ররা এবং ইতিমধ্যে সমন্বয় একটা বলে দিয়েছেন যে এই দাবিটাকে তারা যৌক্তিক মনে করছেন না। আমাদের 5 তারিখের পরে 6-7 সরকার কি ছিল আমরা ঠিকমতো জানি না। 8 তারিখ থেকে আমাদের একটা সরকার আছে। সরকারের কাজ যদি গভর্ন করা হয়, তাহলে সরকার তো একটা জনতুষ্টিমূলক সিদ্ধান্ত সবসময় নিতে পারে না। কেউ একটা কিছু চাইলেই, এটা তো টিরানি অফ দ্য মেজরিটি হতে পারে না, যে মেজরিটি এটা চাচ্ছে সেটা সরকারকে, এবং মেজরিটিও চায়নি। হ্যাঁ, রাইট, সেটাও একটা কোয়েশ্চেন, যে মেজরিটি চেয়েছে কিনা সেটাও আমরা জানি না। যে কোনো কিছু এরকমের কাছে যদি আমরা হচ্ছে গিয়ে হার মেনে নেই, তাহলে এই রাষ্ট্রটা পরিচালনা তো আমরা আশা করছি আরও অনেক কিছু আছে, অনেক কিছু করতে হবে। এইভাবে মেনে নিলে তো আমি প্রেশার গ্রুপ যেটা আছে তার লেজিটিমেসি বা বৈধতাকে আমি প্রশ্নের মুখে ফেলছি। সরকার কতখানি বাস্তবায়ন করতে পারবে সেই প্রশ্নটাও হচ্ছে গিয়ে চলে আসছে। সো এই দুটো দিক বিবেচনা করে
কোনোভাবেই এই জিনিসটাকে হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য মানে আপনি বলা মনে যাচ্ছে করছেন? না, জি, আমার মনে জি। হচ্ছে না। রতন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আপনার দলের সিনিয়র নেতা জনাব তারেক রহমান আজকেও যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি দুটো জিনিস বলছেন, যে একটা হচ্ছে যে এক ধরনের ষড়যন্ত্র এখনো চলমান। বিএনপি 5 তারিখের পরপরই যে ঢাকায় শোডাউনটা করলো, সেখান থেকে স্পষ্ট বার্তা ছিল যে তারা সরকারকে সময় দিতে চান, কিন্তু একটা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার কথা, এবং আজকেও তারেক রহমান সেটি স্পষ্ট করেছেন। কোনোভাবে কি মনে হচ্ছে যে অন্য অনেক আলোচনা হচ্ছে, অনেক ধরনের সংস্কার, অনেক ধরনের দাবি দাওয়া, কিন্তু শেষ পর্যন্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিশেষ করে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, সেগুলোর সংস্কার বা নির্বাচনের প্রসঙ্গটা অথবা সরকার কি করবে সেটি সুনির্দিষ্ট কোনো রূপরেখা এখন পর্যন্ত জাতির উদ্দেশ্যে ভাষণ বা কোনো ফরম্যাটে সরকার প্রধান এখনো দেননি? এটাকে আপনারা কিভাবে দেখছেন, নাকি আপনারা এরকম আরো সময় নিতে চান, অপেক্ষা করতে চান? ধন্যবাদ। বিশেষ করে অনেক দিন পর আমার একটা তিক্ত বিটার এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো বিগত সরকারের সময় আমি দুবার, একবার দেশ টিভি, একবার এটিএন নিউজ, আমি টকশো করে নিচে নামার পরপরই আমাকে অ্যারেস্ট করেছিল। দীর্ঘদিন পর ছাত্র জনতার একটা বিশেষ তাদের জীবনের আত্মহত্যার মধ্যে দিয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেলাম। যমুনা টিভির মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমি আবারও অশেষ কৃতজ্ঞতা জানাই যে আবার একটা মুক্ত পরিবেশে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনি যা বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আজকে বলেছেন যে আমরা কোনো সময়সীমার মধ্যে দিয়ে আমরা এই সরকারকে আমরা নির্বাচনের জন্য আমরা বাধ্য করতে পারি না। আমরা সব কিছুর মধ্যে আমরা সমঝোতা, বিশেষ করে এই সরকারের আইন এবং বিচার বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছেন যে আমরা আমাদের টেনিউরের একদিন আগেও আমরা দায়িত্ব বুঝিয়ে দিব না, আবার একদিনের বেশিও আমরা থাকবো না। টেনিউরটা কত দিনের সেটা তো নির্দিষ্ট করে তো এটা আজ পর্যন্ত কেউ কখনো বলেনি। ডক্টর ইউনূস সাহেব গত পরশুদিন যা বলেছেন যে রিফর্মসগুলো যেগুলো নির্বাচন কমিশন, কূটনীতিকদের, বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে, তারপর উনি যা বলেছেন যতগুলো রিফর্মস, অলমোস্ট 5টা রিফর্মস, আসলে দীর্ঘ 17 বছর যাবৎ এই দানবীয় সরকার তার প্রতিটি নির্বাহী বিভাগকে পদদলিত করে একেবারে আওয়ামী লীগ তাদের ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার ছিল সবই করেছে। তো আমরা তো এত আত্মহতির পরে, শত শত ছাত্র জনতার আত্মহতির পরে আমরা তো একটা অবশ্যই সুন্দর একটা বিনির্মাণ বাংলাদেশ আমরা গড়ে উঠতে চাই। সেখানে আমি বিশেষ করে, আমি যেটা বিশ্বাস করি, ডক্টর ইউনূস সহ 21 জন যারা উপদেষ্টা হিসেবে নিয়েছেন, সবাই তাদের যোগ্যতা, তাদের কমিটমেন্ট এবং তাদের যে সততা, এটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে এবং এমন একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচনের ব্যবস্থা করবেন। আমাদের মনে হয় ওনাদের ক্ষমতার কোনো লিপ্সা নেই, কারণ যে যার জায়গায় সমূর্তিতে সবাই কিন্তু পার্সোনালি কিন্তু সবাই কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু বিশেষভাবে এই রাষ্ট্রের জন্য তারা সবাই কিন্তু মূর্তিমান একজন আমাদের আদর্শের প্রতীক হিসাবে কিন্তু দায়িত্ব নিয়েছেন। তা আমি মনে করি যে এটা সবারই বুঝতে হবে। আমরা সেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং মির্জা ফখরুল সহকারে সবাই, অন্যান্য বাম দল, জামাতি ইসলাম এবং অন্যান্য অপর সংগঠন বাস্তবতা নিরিখেই যে আমাদের রিফর্মসের জন্য একটা সময় দিতে হবে। সেইখানে আমাদের এই দেশের জনগণের বিশ্বাস যে এই সরকার যারা দায়িত্ব বর্তমানে নিয়েছেন তারা কখনোই জনগণের চাহিদার বাইরে একদিনও থাকবেন না। কিন্তু যে ধরনের, যত ধরনের রিফর্ম জরুরি, বিশেষ করে আপনি যদি দুর্নীতির কথা বলেন, ব্যাংকিং খাতের কথা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলেন, এটির সত্যি সত্যি একটা টেকসই রিফর্ম করতে ন্যূনতম কতদিন সময় লাগতে পারে এবং সেই সময়টা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? যারা দায়িত্ব নিয়েছেন তারাই তার সঠিক সময়ের নির্ধারণটা ওনারই করতে পারবেন। আমরা তো চাবই একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনপ্রতিনিধি যারা মানুষকে ভোট দেবে তারা ক্ষমতায় আসুক, এটা তো আমরা চাবো। কিন্তু যারা দায়িত্ব নিয়েছেন নিশ্চয়ই তাদের একটা আমি বলতে চাই, সবাই কিন্তু নিজের নামের সুবিচারের জন্য এই সমাজে তারা প্রতিষ্ঠিত ব্যক্তি, রাষ্ট্রে তারা প্রতিষ্ঠিত ব্যক্তি, নিশ্চয়ই তারা এমন কিছু করবেন না যেটা জনগণ ওনাদের উপর বিরক্ত হয়ে যায় এবং গদবাঁধা কোনো রাজনীতি তারা উপহার দিবেন না। আমার এটা পার্সোনালি আমার বিশ্বাস। এবং বিশেষ করে যারা এতগুলো আত্মহতি দিল, ভবিষ্যতে যেন
রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাবে কোনো দাবির জন্য যেন আর কোনো ছাত্র জনতার মায়ের কুলগুলো যেন খালি না হয়। খালি নয়। জি, আপনাকে একটু থামাই শরীফুজ্জামান শরীফ, আপনি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা নিয়ে আগে একটু জিজ্ঞেস করতে চাই। সার্জিসের বক্তব্য একটু আগে শুনছিলাম, সার্জিস স্পষ্ট করে বলছেন, যেটি প্রফেসর শাহানও বলছিলেন, যে তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার কথা। কিন্তু আজকে যে আন্দোলনটা হয়েছে, যেভাবে সচিবালয়ে ঢুকে গেছে তারা, ছাত্রদের শিক্ষার্থীদের একটা অংশ এইচএসসি পরীক্ষার জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের 19 তলা পর্যন্ত চলে গেছে, এরকম খবর আমরা দেখেছি। সেটি খুব সুশৃঙ্খল বা সুসংগঠিত কোনো দাবি আদায়ের পথ মনে করেন কিনা, এক। দুই হচ্ছে, সার্জিস বলছেন কারো যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি, সেখানে তাদের কাছে জানানোর পরে তারা জিনিসটাকে গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশনটা করতে চাই, মানে দাবি জানাতে হবে ভায়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা হচ্ছে সার্জিসের স্ট্যান্ড। যদিও আমরা দেখলাম যে আরেকজন সমন্বয়ক আজকে সচিবালয়ে ছিলেন, যিনি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ডের চেয়ারম্যান, তাদের সঙ্গে বৈঠক করেছেন হাসনাত। ফলে খানিকটা কি সমন্বয়হীনতা দেখা দিচ্ছে? এবং সেটা দেখা দেওয়া নিশ্চয় অস্বাভাবিক না, কারণ এরা কেউ অনেক সিনিয়র না, বা এরা আপনারা যেরকম বড় বড় সংগঠনের নেতৃত্বে ছিলেন সেরকমও না, তারা সাধারণ শিক্ষার্থী বা ছোটোখাটো রাজনৈতিক দল কেবল শুরু করার চেষ্টা করছে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের দুই আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষার যে রক্তাক্ত যাত্রা, সেই যাত্রায় পুরোটা সময় যমুনা পরিবার তাদের সাথে ছিল। আমি আজকের এই আলোচনা শুরুতেই আমি যমুনা পরিবারের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং মানুষের সাথে থেকে যে মানুষের হৃদয় জয় করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যমুনা টেলিভিশন। চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং শুরুতেই স্যার একটা উত্তর দিয়েছে। আপনি যদি আমার কাছে এক কথায় বলতে বলেন, আমি বলবো যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে একটা পরীক্ষা একটা পর্যায়ে এসে বাতিল করে দেওয়ার, এটা কোনোভাবেই যৌক্তিক না। এর ভেতর থেকে মাত্র এক সপ্তাহ আগে শিক্ষার্থীদের রক্তাক্ত যে সংগ্রাম, সেই সংগ্রাম আমি বলবো ভুল হোক শুদ্ধ হোক, সেই সংগ্রামে তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এবং এই সিদ্ধান্তটি বাংলাদেশের বহু অভিভাবক তারা এটি মেনে নিতে পারছে না। আমি এখানে আসার আগে আমাকে অনেকেই বলেছেন যে আমি তো চাই যে আমার সন্তানটি পরীক্ষার হলে গিয়ে বসুক। যে প্রেক্ষাপটে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আমার ধারণা যে এর মধ্যে সমন্বয়হীনতা ছিল, রাইট। কারণ সেখানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, সিদ্ধান্তটি যারা নিয়েছেন, তারা সম্ভবত শুধুমাত্র শিক্ষার্থীদের আবেগ এবং অনুভূতি, এবং সেখানে যারা উপস্থিত ছিল তাদের আবেগ অনুভূতিকে প্রায়োরিটি দিয়েছেন। আপনি যে কথাটি বললেন, সচিবালয়ের 18 তলা পর্যন্ত উঠে যাওয়া, গত এক সপ্তাহ আগে যে বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা একেবারে রক্ত দিল, সামনে দাঁড়িয়ে লড়াই করলো, তাদের ওই আজকের এই আচরণটাও তার সঙ্গে যায় না। সচিবালয় একটা দেশের হার্ট পয়েন্ট। আমি গত কয়েকদিন ধরে কয়েকটা টেলিভিশনে বলছি যে আমরা বিজয় অর্জন করার পর আমাদের কতগুলো দায়িত্বহীন আচরণের কারণে আমরা বিজয়গুলোকে ধরে রাখতে পারি না, অথবা সেটাকে সাস্টেনেবল করতে পারি না। আমি মনে করি যে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে কেন ঢুকলো, কেন তারা 18-19 তলা পর্যন্ত গিয়ে মিছিল করলো, অর্থাৎ আপনি যাদের কথা বলছেন, আমরা যাদেরকে দেখছি, তারা একেবারে দুগ্ধপোষ্য শিশু না। এই ধরনের হিরোইজমের জায়গা থেকে এই ধরনের আচরণটা কোনোভাবেই তাদের কাছ থেকে কাম্য ছিল না। দ্বিতীয়ত হচ্ছে, তারা যখন সেখানে গেলেন, এই যে ছাত্র নেতাদেরকে যারা এক একজন সেক্টর কমান্ডারের মতো এই আন্দোলনটাকে লিড করলো, তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। তাদেরকেও, যেহেতু আমরা যে সংবাদগুলো দেখছি যে এই শিক্ষার্থীরা 0 পয়েন্টে অবস্থান করেছে, তারপর আস্তে আস্তে করে এগিয়েছে, সেখানে কাউকে না কাউকে সেখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করা উচিত ছিল। আমি ওই জায়গাটায় আসছি যে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে সরকারটা আছে, এই সরকারের আমরা সফল দেখতে চাই, আমরা এই সরকারটার সফলতা কামনা করি। একই সাথে এই সরকারটা কিন্তু রাজনৈতিক সরকার না, তাকে চলতে হবে আমলাদেরকে সহযোগিতা নিয়ে। শিক্ষার্থীদের সমর্থন তার আছে, কিন্তু আমলাদেরকে সমর্থন নিয়ে তাকে চলতে হবে। সুতরাং আপনি এমন কোনো কাজ করবেন না যেটা এই যে সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। আপনি নিশ্চয় ওই ছবিটা দেখেছিলেন, সম্ভবত শহীদ আনোয়ার স্কুলের একজন শিক্ষার্থী যিনি এই আন্দোলনে মারা গেছেন, তার জায়গাটিতে ফুল রেখে তার বাকি সহপাঠীরা
কলেজের বা স্কুলের পরীক্ষাটি দিয়েছে, ফলে সেটিও তো আমি ওই জায়গাটায় জি, ফলে সেটিও তো একটা দ্বিতীয়ত দারুণ হচ্ছে, উদাহরণ। আপনি বিশ্ববিদ্যালয়গুলো, গতকালকে আমি দেখলাম যে আমার এফ রহমান হলের সামনে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে তাদের সতীর্থদেরকে তাদের স্মরণ করছে। এই জিনিসগুলো পজিটিভ দিক, কিন্তু আপনি 100টা ভালো কাজ করবেন এবং তারপরে যদি 2টো খারাপ কাজ করেন, ওই জায়গাটা কিন্তু সামনে চলে আসে। আমাদের উদাহরণ কিন্তু খারাপ জিনিসগুলো। আপনার কাছে স্বাভাবিকভাবেই আমি ভালোটা চাই। আমি এই জায়গাটা শেষ করে দিব এই কথা বলে যে আমাদের যেহেতু আমলাদের উপরে আপনাকে চলতে হবে, সুতরাং তাদেরকে আস্থায় নিয়ে আপনাকে চলতে হবে। ক্ষমতার কেন্দ্রবিন্দু যেন একদিকে সচিবালয় আর একদিকে 0 পয়েন্ট না হয়, একদিকে সচিবালয় আর একদিকে রাজু ভাস্কর্য না হয়। যদিও এই সময়কাল পর্যন্ত আমার দৃষ্টিতে আমি কতগুলো জিনিস দেখছি যেগুলো আমি এই মুহূর্তে বলবো না, কারণ এই সরকার আমি সফলতা চাই, তবে আমার মধ্যে কতগুলো শঙ্কা তৈরি করছে। জি, শঙ্কা তৈরি হচ্ছে। ডক্টর শাহান, আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো, এখন পর্যন্ত বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কাঠামো সেটি প্রায় ভঙ্গুর। ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ডিন, রেজিস্ট্রার, অনেক কিছু নেই। সেইটা কোনো সংকট তৈরি করছে কিনা সেটা একটা জায়গা, এবং বারবারই বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র রাজনীতি থাকবে না। ফলে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি যদি অফিসিয়ালি বন্ধ করা হয়, তাইলেও কি লেজুর ভিত্তি কমে যাবে বলে আপনি বিশ্বাস করেন? আমি একটু এর আগে ওই যে সমন্বয়হীনতার ব্যাপারটা আমি একটু অ্যাড্রেস করতে যাচ্ছি 2টো কারণে। এক হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল হওয়ার প্রয়োজন আছে, আমি সেটাকে সম্পূর্ণভাবে স্বীকার করি, বাট একই সাথে আমাদের একটু বোধহয় এটাও স্বীকার করা উচিত যে এই ছাত্ররা এখন পর্যন্ত অনেক সময়ই কোনো একটা কিছু যদি তাদের ভুল মনে হয়, সেই কোর্স কারেকশন করার সুযোগ তারা নিয়েছে এবং তারা সেটা করেছে। এটা এর আগেও, যেমন আজকেই যে যার কথা বলা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, খানিকক্ষণ আগে 15-20 মিনিট আগে ফেসবুকে তার সাথে একজন ছিলেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে বলেছেন যে ওইখানে তাদের থাকাটা হচ্ছে দুর্ঘটনামূলক এবং ছাত্ররা যে ভেতরে ঢুকেছে তারাও খানিকটা জিম্বির মতো হয়ে গিয়েছিলেন। আমরা একটু হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জন্য অপেক্ষা করি যে আসলে হচ্ছে গিয়ে কী হয়েছে, তার আগেই সমন্বয়হীনতার কথাটা, কারণ শুধু যে সার্জিস বলেছেন তা কিন্তু না, আসিফ মাহমুদও কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন যে হচ্ছে কি আপনারা কি নিজেদের স্বার্থের জন্যই কাজ করবেন নাকি। খুব পরিষ্কার একটা ইন্ডিকেশন হচ্ছে এইটা। অবশ্যই আমাদের ছাত্র তাদের সমালোচনা করার ইচ্ছে আছে, বাট একই সাথে যে কোর্স কারেকশনের পদগুলো যারা নিচ্ছেন এসে করছেন সেটা যেন হচ্ছে কি আমরা বন্ধ না করি, বা সেটাতেও যেন আমরা হচ্ছে কি সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে কথাটা বললেন যে অবশ্যই এটা তো একটা সংকট তৈরি করছে যদি হচ্ছে গিয়ে প্রশাসন না থাকে, কারণ বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় খোলা, কিন্তু শিক্ষা কার্যক্রমগুলোকে চালু করা এবং এর মাঝখানে প্রশাসনিক অন্যান্য যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো পালন করার ব্যবস্থা করা, অনেক সময় এরকম প্রশাসন না থাকলে সেটাকে হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো করা যায় না। এখন ওই যে রাজনীতির যে প্রশ্নটা, যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, দেখেন আমরা বিরাজনীতিকরণ বলতে আসলে কি বোঝাই? একটা মানুষের তার কথা বলার অধিকার, তার হচ্ছে গিয়ে মত প্রকাশের অধিকার, এটা রাজনীতি। আপনি কোনো একটা দাবি জানাতে চাবেন, সেটা রাজনীতি। আপনি কেউই আমরা হচ্ছে গিয়ে রাজনীতির বাইরে নই, যখনই আমরা হচ্ছে গিয়ে কোনো একটা দাবি জানাবো তখনই হচ্ছে গিয়ে সেটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি। বাট প্রশ্নটা হচ্ছে লেজুর ভিত্তিক কিনা। এই লেজুর ভিত্তিক রাজনীতি যে প্রয়োজন নেই বা সেটা যে একটা সমস্যা তৈরি করে, সেটাতে কিন্তু হচ্ছে কি আমার মনে হয় ছাত্র শিক্ষক সবাই একমত। এবং সেই জায়গা থেকে একটা বড় দাবি যেটা আসছে যে যখন এই ভাইস চ্যান্সেলর বা এরকম কাউকে যখন নিয়োগ করা হবে, তাহলে এই লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন এমন কাউকে যদি আবারও নিয়ে আসা হয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এই যে ছাত্র সমাজের যে দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে প্রাণ দিলেন বা হচ্ছে গিয়ে যে ত্যাগটা স্বীকার করলেন, সেটার সাথে কিন্তু একটা বড় ধরনের প্রতারণার ব্যাপারটা চলে আসছে। কারণ তারা চেয়েছেন এটা, আপনি আবারও হচ্ছে গিয়ে নিয়ে আসলেন, জয়ী বা পরাজিত যে জায়গায় থেকে আসুক সেটা যদি হয়, সেই লেজুর ভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্বই যদি থাকে, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা যে নতুন ধরনের বিশ্ববিদ্যালয়ের সব কিছুর কথা বলছি, সেই স্পিরিটের সাথে কিন্তু এটা যাচ্ছে। আমি একটা বিরতি নিব। রতন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ, তার ভিতরে রাষ্ট্র তো আসলে শেষ পর্যন্ত রাজনীতিবিদরা চালাবেন।
ফলে রাজনীতির সংস্কারও জরুরি বলে মনে করেন কিনা একটা, এবং যদি করতে হয় তাহলে রাজনীতিতে কি ধরনের সংস্কার করার কথা আপনার দলও ভাবছে বা আপনাদের চিন্তাভাবনা কি, সেটা শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত একবার, আমরা কথা বলছি সংস্কার বনাম দাবি আদায় নিয়ে। বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন আছেন আমাদের সঙ্গে। এই যে রাষ্ট্র সংস্কারের যত উদ্যোগ, তার একটা বড় জায়গাতে হচ্ছে রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানগুলোর সংস্কার। কি ধরনের সংস্কার হওয়া জরুরি এবং বিএনপির এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আপনিও দেখেন কিনা? রাজনীতিতে সংস্কারের যে প্রশ্নটা সামনে আসলো, সেটা কখন? আমাদের মতো রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলো যখন সত্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা কখনো অবস্থান না করি, তখনই কিন্তু এই সংস্কারের প্রশ্নটা আসছে। বিশেষ করে বিগত 17 বছর এই সরকারের মিথ্যাচার, ভোট নেই বলে যে আমরাই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করছি, ব্যাংক লুট বলে যে আমাদের আমলেই অর্থনৈতিক আমরা অবকাঠামো সুনিশ্চিত করছি। মানে এই বিগত সরকার প্রতিদিন তারা সকাল থেকে রাত্রবোধে যে বয়ানগুলো করত, কোনোটাই কিন্তু মানুষ সত্য এবং এটা যে একটা বিশ্বাসযোগ্য, এই সংস্কৃতি থেকে মানুষ কিন্তু অনেক দূরে দূরে মানে চলে গিয়েছিল। তা না হলে আজকে দেখেন এই যে যতগুলো ট্রল তৈরি হয়, সবগুলো কিন্তু প্রধানমন্ত্রী অবৈধ উনি কী বলছেন, ওবায়দুল কাদের কী বলছেন, যে যা বলছে, আজকের ইউটিউবের সমস্ত ট্রলগুলো কিন্তু তাদের মিথ্যাচারের উপর এবং তাদের মানে এমন কথাগুলো বলতো যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল ছিল না। সত্যিকার অর্থে এত ত্যাগের বিনিময়ে বারবার আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের যে সাম্য, আমাদের ভোটের অধিকার, যে সমস্ত মানুষের মৌলিক অধিকার নিয়ে একজন নাগরিক বেঁচে থাকবে, ও তারপরে আমরা 90-এ সমস্ত এই যে আমাদের স্বাধীনতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য এখন আমাদের যে ভোটাধিকার সহকারে সমস্ত আমার নাগরিকের যে অধিকারগুলো বুলণ্ঠিত না, পদদলিত, এইখানে সম্পূর্ণ নিশ্চিহ্ন রাস্তায় চলে গিয়েছিল। এ থেকেই আজকে সংস্কারের প্রশ্নটা আমাদের সামনে উঠে আসছে। তো এই সংস্কারে যারা দায়িত্ব নিয়েছেন, আমি আবারও বলছি কিন্তু যে ওনাদের এই দেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত এমন একটি স্থায়ী রূপ দিয়ে যেতে হবে, এটা যেন বাংলাদেশের মানুষ মনে রাখে এবং সেটা যেন গর্ব করে মানুষ যেন ওনাদেরকে স্মরণ করে। এটা কিন্তু ওনাদের মানে সুযোগটা এবার এমনভাবে আসলো। বিশেষ করে আমরা দেখেন, আমরা বলি, স্লোগান দিই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। তো শহীদ কখন হয়? একটা রক্তের বিনিময়ে। রক্ত মানে একটা পবিত্র, একটা দাবি আদায়ের জন্য কোনো ছাত্র জনতা যখনই একটা রক্ত দেয় তখন সেটা পবিত্র রক্ত হয়। তো শহীদের রক্ত বৃথা যেতে দিব না। আমি আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমরা রাজনীতিবিদ যারাই আছি, সমস্ত দলগুলো যারা সত্যিকার অর্থে গণতন্ত্রকে লালন করতে চাই, মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে চাই, আমরা যেন আর কখনো এমন কোনো দাবির জন্য মানুষকে অধিকার হরণ করে যেন আমি কর্তৃত্ববাদী সরকারে কখনই যেন আমার চেয়ারটাতে আমি ক্ষমতায় বসে থাকতে না চাই। আমাদের এদিকে কিন্তু আমি মনে করি যারা দায়িত্ব নিয়েছেন, আমরা তো রাজনৈতিক দলগুলো আমাদের মতো করে আমাদের দাবিগুলো উত্থাপন করব, কিন্তু না, সত্যিকার মানুষের যে চাহিদা, মানুষের যে পালস, আর যেন আমি কোনোভাবেই যেন আমাদের মানুষগুলোকে যেন আর কখনো যেন অধিকার হারা মানুষ হিসাবে এই সমাজে বাঁচতে না হয়, রাষ্ট্রের কাছে করে দাবি জানাতে। শরীফ ভাই, আপনি যদি বিএনপি নেতার বক্তব্য শুনেন, আমরা একদম শুরু থেকেই, বিশেষ করে 5 তারিখের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের যে বক্তব্য, তার ভিতরে একটা সহনশীলতা, প্রতিশোধ পরায়ণতা না থাকা, সেরকম একটা ইঙ্গিত পাচ্ছে। এমনকি সাম্প্রতিক সময় বেশ কয়েকজনকে কোথাও কোথাও অতি উৎসাহী হয়ে যারা বাজারের চাঁদাবাজি, অথবা ধরেন একজন কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি গণমাধ্যমে শেখ হাসিনার ছবি দেখানো হলে সেটি বন্ধ করে তাকে পদানুমতি করেছে। ফলে এই উপলব্ধিটা টেকসই হবে বলে আপনারা মনে করেন কিনা? আপনার যে দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা দীর্ঘদিন ধরে এইসব সংস্কারের কথা বলে আসছিল। ধন্যবাদ। প্রথমত আমি সংস্কার বলতে বুঝি ইতিবাচক পরিবর্তন। হাসানের বদলে হোসেনকে বসিয়ে দিয়ে অথবা এই আন্দোলনের পরে কেউকে পুরস্কৃত করা, অমুক এই আন্দোলনের সঙ্গে ছিলেন, তাকে বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিতে হবে, আমি এই স্পিরিটের সঙ্গে একমত না। আমি মনে করি যে তিনি যদি এই যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বাইরে যদিও থাকেন, তারপরেও তার যোগ্যতা আছে কিনা একটা বিশ্ববিদ্যালয়কে তার যে বেসিক বৈশিষ্ট্য সেটি ফুলফিল করার। যদি সেটি না থাকে তাহলে তার গায়ের রং কেমন, তিনি কতদিন ধরে রাজনীতির সঙ্গে আছেন, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য
এই যোগ্যতাগুলো আমি মনে করি না যে যৌক্তিক। তিনি যদি ওই যে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের যে জায়গাটা, এই জায়গাটার এই স্পিরিটের সঙ্গে যদি তার সাংঘর্ষিক হয় তার অবস্থান, তিনি যিনি হন না কেন তাকে এই জায়গাটায় বসানো শহীদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা হবে। সংস্কারের জায়গাটা আপনি যেটা বলেছেন, আমি এটি নিয়ে গত পরশুদিনও একটা টেলিভিশনে স্পেসিফিক এটি নিয়ে কথা হয়েছে। বিএনপির নেতৃত্বকে আমি বেশ ম্যাচিউর দেখছি, বেশ কঠোরতাও দেখছি। আপনি একটা নাম বলেছেন, এর বাইরে তাদের দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের কর্মী বিলকিস জাহান শিরিন বরিশালের, তাদের সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজের নেত্রী ছিল, তাকে শোকজ করেছে। হবিগঞ্জের জেলা বিএনপির সভাপতি তাকে বহিষ্কার করেছে। আর নিচু স্তরের কথাগুলো আমি বাদই দিলাম। কিন্তু ব্যাপারটা হলো যে আপনার এই অ্যাকশন নেওয়ার পরেও আপনার কর্মীরা কি ভয় পাচ্ছে? আমার কাছে আমার অবজারভেশন হচ্ছে যে আপনি কেন্দ্রীয়ভাবে কঠোরতা দেখাচ্ছেন, কিন্তু এটা প্রপারলি তারা হয়তো রিসিভ করছে না। বিএনপির ভেতর থেকে নানা রকমের অভিযোগগুলো আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাকশনগুলো আপনি নিচ্ছেন, মিডিয়াতে যে নিউজগুলো আসছে তার ভিত্তিতে। আমাদের ঘটনার সব ঘটনা কিন্তু মিডিয়াতে আসে না। গ্রামীণ পর্যায়ে বা বিভিন্ন জায়গায় অনেকেই কিন্তু এই ঘটনার মুখোমুখি হলে বিএনপির পরিচয় অনেকে ব্যবহার করছে, কিন্তু রেসপন্সিবিলিটি গিয়ে পড়ছে বিএনপির উপরে, যেহেতু তারা এখন ড্রাইভিং সিটে আছে। আমি বিএনপির জন্য এই সময়টাকে বেশ চ্যালেঞ্জিং মনে করি। কেন? তাদের গত 15 বছরের তাদের বিপুল সংখ্যক কর্মীর সীমাহীন নির্যাতন, সীমাহীন রাষ্ট্রীয় নিষ্ঠুরতার পরেও তারা যে সংগ্রামটা করেছেন, রাজনৈতিক দলগুলো আমরা যতই বলি না কেন যে এটি একেবারেই সাধারণ মানুষের জন্য করেছে, নো। আপনি যদি পাওয়ারটা আপনি অ্যাচিভ করতে না পারেন তাহলে ওই পরিবর্তনটা আপনি করতে পারবেন না। যে জেনারেশনের আজকে যে ছেলেটির বয়স 25 বছর, সে কিন্তু শুধুমাত্র একটা দানবীয় সরকারকে দেখেছে। কারণ তার জন্ম 2000 সালে যে ছেলেটির, সে কিন্তু 2006 বিএনপির ক্ষমতা থেকে চলে যাওয়া, এই সময়টা বিএনপির তার শাসন যেটা, সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে শুধু আওয়ামী লীগের দানবীয় রূপটা দেখেছে, ফ্যাসিস্ট রূপটা দেখেছে, এবং এর ভেতর থেকে তার মনের মধ্যে কিন্তু বিএনপির ব্যাপারে একটা সফট কর্নার তৈরি হয়েছে যে এই রকমের একটা দল এই এতটা নিষ্ঠুরতার মধ্যে, এই সময়কালে বিএনপি যদি নিজের কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারে, এবং এদেরকে কন্ট্রোল করাটা হচ্ছে তার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। আর আমি শেষ করে দিব এই জায়গাটায়, এখন পর্যন্ত কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো শুরু হয়নি। বিভিন্ন বড় বড় প্রকল্পের টেন্ডার এইগুলো শুরু হওয়ার পরে আমি শঙ্কা করছি যে এই সহিংসতাটা একেবারে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জি, তেমনটা হোক সেটা নিশ্চয়ই আমাদের কারো চাওয়া না। ডক্টর শাহান, আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে সচরাচর এরকম পরিস্থিতিতে একটা বিশেষ সরকার এটা, এবং ফলে এই সরকারের রূপরেখা কি, অগ্রাধিকার কি, কার্যক্রম কি, সেটি নিয়ে একদম জনসম্মুখে কোনো সুস্পষ্ট রূপরেখা এখন পর্যন্ত নাই। আমরা পরশুদিন প্রফেসর ইউনূস, যিনি সরকারের প্রধান উপদেষ্টা, তার একটা বক্তব্য পেলাম, সেটা বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে। কিন্তু ধরেন একদম জনমানুষের উদ্দেশ্যে সরকারের একটা রেটরিক বা একটা অগ্রাধিকার প্রকাশ করাও খুব জরুরি কিনা, এবং ন্যূনতম একটা সময়সীমা দেওয়া হয়তো 100 দিনের রূপরেখা, 180 দিনের রূপরেখা, আপনার কি মনে করেন? না, নিশ্চিতভাবেই এটা দরকার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা কেন দরকার সেটাও একটু আলোচনা করা দরকার। কারণ আমরা যে সংস্কারের কথা বলছি, দেখুন, যে কথাটা আমার মনে হয় আমরা তিনজনই এখানে একমত যে এই ক্ষমতার পরিবর্তনের পরে বিএনপির যে আচরণ সেটা খুব ম্যাচিউর্ড একটা আচরণ। যে কথাটা আমরা খুব স্পষ্টভাবে দেখলাম যে আমরা সময় বেঁধে দিচ্ছি না, যতটুকু সময় দরকার আমরা দিব, সংস্কার যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোতে দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, চমৎকার ব্যবস্থা নিচ্ছেন। এখন বড় যে প্রশ্নটি আপনি তখন করেছিলেন যে এই যে পরিবর্তনটি এটি টেকসই হবে কিনা, এটি টিকে থাকবে কিনা, এটা কিন্তু একটা আনসার্টেনটি, এটা আমরা জানি না। আমরা যদি গত সরকার, এটা একটা চরম মাত্রায় কর্তৃত্ববাদী সরকার হয়ে দিয়েছিল, সেই সরকারটার দিকে যদি আমরা তাকাই, এর একটা বড় সমস্যা যেটা ছিল, ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল একটা পার্টির হাতে, একজন ব্যক্তির হাতে, এবং যার ফলশ্রুতিতে হচ্ছে গিয়ে, তাহলে এইটা হচ্ছে সিস্টেমের একটা দুর্বলতা, আমাদের রাজনৈতিক ব্যবস্থার একটা দুর্বলতা, যেটা এই কেন্দ্রীভূত ক্ষমতা তৈরি করার ক্ষেত্রে কাজ করে। বিএনপি খুব ম্যাচিউর্ড আচরণ করছে, কিন্তু এই ম্যাচিউরিটি থাকবে কিনা যদি আমরা সিস্টেমে কোনো ধরনের পরিবর্তন না আনি, সেই নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারছি না। তাহলে হচ্ছে গিয়ে আমার
পরিবর্তন করা লাগবে। আমাদের সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে বেসিক্যালি হচ্ছে গিয়ে সেটা এই কেন্দ্রীভূত ক্ষমতা যেন তৈরি না করে, চেক অ্যান্ড ব্যালেন্স যেন হচ্ছে গিয়ে তৈরি করে। মানে আবারও কি তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন? এখানে অনেক কিছু আছে, যেমন মানে আমি জাস্ট এইখানে যখন আমরা এখন তাহলে দ্বিতীয় কথা হচ্ছে তাহলে ওখান থেকে যে টেকসই হওয়ার জন্য আমার সংস্কার করতে হবে। এখন যদি সংস্কার করতে হয় এখানে কিছু আছে স্বল্পমেয়াদী, যেমন যেইটা এই মুহূর্তে যে প্রয়োজনীয়তা যেগুলো আছে, আমরা যে একটু খানিকটা বিশৃঙ্খলা দেখছি সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। প্রশাসনে যে অস্থিরতার কথা বলা হচ্ছে সেই প্রশাসনের অস্থিরতাটাকে একটা নিয়ম কানুনের ভেতরে নিয়ে আসার প্রয়োজনীয়তা, সে ধরনের ব্যাপারগুলো আছে, এগুলো খুব দ্রুত ঠিক করে ফেলতে হবে। তারপরে হচ্ছে কি আমাদের একটু লম্বা মেয়াদের যেই সংস্কারগুলো সে জায়গাটায় যেতে হবে, কাঠামোগত সংস্কারগুলো। সেই ক্ষেত্রে সংবিধান, এবং দেখুন এগেইন একটা জিনিস মাথায় রাখা, এই যে আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি বা সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে এগুলো কিন্তু শূন্য থেকে আসছে না। যেমন বিএনপি 2023 সালে একটা 31 দফা দিয়েছিল যে সংস্কারের রূপরেখা। যদি সেই রূপরেখার দিকে তাকান তাহলে সেই রূপরেখায় কি আছে? বিএনপি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের কথা বিএনপি বলেছে সেখানে, তার মানে কনস্টিটিউশনে যে রিফর্ম দরকার সেই অ্যাকনলেজমেন্টটা বিএনপি আছে। বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে। তাহলে এখন বিএনপির সাথে কথা হতে পারে বা রাজনৈতিক দল হিসেবে কথা হতে পারে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারা কি হবে, উপরের কক্ষে কারা থাকবে, নির্বাচনের প্রক্রিয়াটা কীরকম হবে সেটা নিয়ে। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট এই পার্লামেন্টের প্রস্তাব বিএনপির কাছ থেকে এসেছে। 70-এর অনুচ্ছেদের যে পরিবর্তন দরকার সেটা বিএনপির কাছ থেকে এসেছে। এই যে তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশনের কথা, নির্বাচন কমিশনের পরিবর্তনের কথা, এই সকল কিছু কিন্তু বিএনপির ওই দাবিতে এসেছে। এর পাশাপাশি রাষ্ট্রচিন্তা দাবি, তার মানে একটা এই যে সংস্কারের গ্রহণযোগ্যতা এবং সংস্কার যে করা দরকার সেই আলোচনায় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকে একটা ঐক্যমত আছে। তাহলে এই সরকার যদি হচ্ছে গিয়ে যেই সংস্কারগুলো এই দলগুলোই প্রস্তাব করেছে সেটাকে মাথায় রেখে, তাহলে এই দলগুলোর কিন্তু আপত্তি করার আমি কিছু দেখি, এবং এটাকে মেনে নেওয়া কিন্তু আবারও তাদের সেই ম্যাচুরিটির একটা লক্ষণ যে আমরা জানি এটা ঘটতে পারে, সো আমাদের প্রস্তাবটাই আমরা হচ্ছে ওনাদের দিয়ে করছি। আমরা আবারও একটা বিরতি নিতে চাই। আমরা দুটো ঘটনা নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে এই জেনজিদের যে আন্দোলন, এই আন্দোলনের একটা পরিষ্কার বার্তা ছিল, সেই বার্তাটাকে আমরা কিভাবে নিলাম, বিশেষ করে রাজনৈতিক দলগুলো সেই বার্তাটা নিতে পারলো কিনা। এবং আমরা খবর দেখলাম যে নারী বিশ্বকাপ যেটি বাংলাদেশ হোস্ট ছিল সেটি আয়োজক বাংলাদেশই থাকবে সম্ভবত, কিন্তু বিশ্বকাপটা এই পরিস্থিতির কারণে বাংলাদেশে আর হচ্ছে না। ফলে আমরা যে ভাবমূর্তি বিদেশে আমাদের নিয়ে কীরকম বার্তা যাচ্ছে, সেইখানে একটা নতুন করে নেতিবাচক বার্তা গেল কিনা সেটি নিয়ে বিশ্লেষণ করবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন, স্বাগত যারা যুক্ত হয়েছেন। আমরা কথা বলছি সংস্কার বনাম দাবি আদায় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ শাহান আছেন আমাদের সঙ্গে। শাহান ভাই, যে প্রশ্নটা খুব জরুরি সেটা হচ্ছে এই যে নারী বিশ্বকাপটার আমরা হোস্ট ছিলাম, আমরা জানি যে দেশের এই পরিস্থিতিতে স্বভাবতই সবার ভিতরে, আমাদের নিজেদের ভিতরে একটা উদ্বেগ ছিল, ফলে সেটি বাংলাদেশে হচ্ছে না, সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে। সেইটা কোনো খারাপ মেসেজ দেয় কিনা, নাকি এটা বিদ্যমান পরিস্থিতি? যদি আমরা জানি ডক্টর ইউনূস হিমসেলফ ইজ এ ব্র্যান্ড সারা পৃথিবীতে। না, যেটা হচ্ছে সাময়িকভাবে তো এটা খুব ভালো কোনো সিগন্যাল হয়তো এই মোমেন্টটা পাঠাচ্ছে না, কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি উদ্বেগে পড়তে চাই না এই কারণে, যেটা আপনি বললেন যে ডক্টর ইউনূস নিজেই হচ্ছেন গিয়ে একজন ব্র্যান্ড এবং তার ওই পজিশনে থাকাটা এটা অনেক কিছুরই নিশ্চয়তা দেয়। অফকোর্স এই যে ডিসিশনটা হচ্ছে সেটা দুর্ভাগ্যজনক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং পরবর্তীতে এটার যাতে কোনো বাজে ধরনের কোনো ফল বা ফলাফল যদি আমরা যাতে না দেখি, আমার ধারণা সেই বিষয়টা হচ্ছে গিয়ে সরকারকে দেখতে হবে। যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে এই সরকারকে গভর্নিংটা খুব ভালো মতো করতে হবে, কারণ আমরা তো এই আশাটা তাদের কাছ থেকে করছি, ক্লিয়ার কিছু সিগন্যাল আমাদের তাদের কাছ থেকে পেতে হবে। আচ্ছা, সুশাসন জিনিসটা থাকতে হবে, অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে মানে কিছু সিগন্যাল তো আমাদের দিতে হবে যে এরকম সিগন্যাল তো হতে পারে না যে ওনারা এটা দাবি করছেন আমরা সেটা মেনে নিচ্ছি, আমার এই সমস্যা হয়েছে, ঠিক আছে, আমি এ কারণে এটাকে করতে পারছি না, সো এই সমস্যাটা দূর করার জন্য আমি এই পদক্ষেপটা নিয়েছি। এই জিনিসটা তো সরকারের কাছ থেকে আসতে হবে, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। জি, আরেকটা প্রশ্ন যেটা একটু ছোট করে করতে চাই, এই পুরো আন্দোলনের যে শিক্ষা সেটা আমরা নিতে পারলাম কিনা, মানে আমরা তো কেউই আসলে ভাবেই নাই আমার ধারণা। ধরেন বিএনপি বলি, জামাত বলি, বিরোধী দলগুলো যারা 17 বছর ধরে ওনারা বলছেন যে আমরা আন্দোলন করতে পারি না, রাস্তায় দাঁড়াতে পারি না, এত মামলা, পুলিশ গুলি করে, কিন্তু আমরা দেখলাম যে পুলিশ গুলি করে, গুলির সামনে দাঁড়িয়ে যায় এই তরুণরা, যাদেরকে আমরা নানাভাবে একসময় উপহাস করেছি যে এরা ফেসবুক ডিজিটালি এছাড়া কিছু করে না। ফলে সেই শিক্ষাটা আসলে কি?
প্রথমত যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে এই যে প্রজন্ম থেকে প্রজন্মের যে পার্থক্যটা, মানে আমি ঠিক বুমার, জেন এক্স, জেন ওয়াই, জেন জেড এই শব্দগুচ্ছটা আমি পছন্দ করি না এই কারণে যে এইটা একটু পাশ্চাত্যের যে আইডিয়া সেইটার বেসিসে, কিন্তু এইটা স্বীকার করতে হবে যে এই নতুন যে জেনারেশনটা আছে এই জেনারেশনটার চিন্তা ভাবনা ডিফারেন্ট। এবং এটার প্রথম এটা বুঝতে না পারার প্রথম শিকারটা হচ্ছে আওয়ামী লীগ। যখন বলা হচ্ছিল যে ওরা যখন স্লোগানটা তুললো যে তুমি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আওয়ামী লীগের যে রিয়াকশনটা, হ্যাঁ রাজাকার বলেছে, এই কেন জেনজি রাজাকার শব্দটাকে ব্যবহার করলো, এটার মাধ্যমে তারা যে ঠিক কতখানি ইনসাল্টেড ফিল করেছে এই জিনিসটাকে না বুঝে ওদের উপরে জোর করে চাপিয়ে যাচ্ছে। কাজে এই জেনারেশনটাকে পাঠ করা যে ওনারা আসলে কি চাচ্ছেন, কারণ এই জেনারেশন এইটা প্রুফ করেছে যে যদি এরকম কিছু হয় আমরা রাস্তায় নেমে শেষ পর্যন্ত যেতে আগ্রহী। দেখেন কোটা বিষয় আন্দোলনটা শুরু হয়েছে, কোটার যে দাবিটা এটা জীবন জীবিকার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই দাবিটা কিন্তু কোটাতে থেমে থাকেনি। যখন হচ্ছে কি একজন মারা যাচ্ছেন তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারা রাস্তায় নেমে এসেছেন আমার ভাই কেন মারা যাচ্ছে। তাহলে ওই বস্তুগত এসে যা আন্দোলনটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে জনদাবিতে পরিণত হচ্ছে, জেনজির এই ক্ষমতাটা আছে। তাহলে এই জিনিসটা আমার মনে হয় বিএনপি একটি রাজনৈতিক দল, যেটা কথাটা উনি শুরুতেই বলছিলেন যে মানুষের পালস বোঝাটা হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব, তাহলে জেনজির পালস বোঝাটা হচ্ছে গিয়ে দায়িত্ব, ওদেরকে মানে সাথে কাজ করা, সেই জিনিসটা এটা সবচেয়ে বড় শিক্ষা আমার মনে হয় শুধু রাজনীতিবিদ না, শেষ কথা সরি আমি একটু বোধহয় বেশি সময় নিচ্ছি, আমাদের শিক্ষকদেরও দায়িত্ব আর অনেকের দায়িত্ব এই জেনজিটাকে ভালোমতো। হ্যাঁ রতন ভাই, আপনার কাছে একটু প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় ধরেন বিএনপি পুরো ঘটনা থেকে কি শিক্ষা নিল? আমরা জানি যে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার কথা, কিন্তু অনেকের ভিতরে এরকম আচরণ শুরুর দিকেই ছিল যে বিএনপি বোধ করে ক্ষমতায় চলে এসেছে যেহেতু আওয়ামী লীগ নাই, এই সংস্কারগুলো হতে দেয় এবং বিএনপিরও যে এক ধরনের কিছু কিছু জায়গায় কারেকশনের সুযোগ আছে সেটাও বিএনপি মনে করে কিনা? সত্যিকার অর্থে বলতে কি এই 5ই আগস্ট আমরা 17 বছর যাবত একটা দানবের বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের প্রথম বোঝা উচিত যে দানব 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছে, জনতার উপর নির্ভর করে না, প্রশাসনের উপর। যতগুলো কারণে এই সরকার এত জনপ্রিয় হয়েছে যদিও তারা স্বীকার করতো না, এবং আসলে ওরা যে পাপের যে পাহাড় গড়েছে এই পাপটা যদি বিএনপি XY যে কোনো দল করতে চাই, এদেশের জনগণ যে ক্ষমতা মানে আমাদেরকেও মাফ করবে না, এটা আমাদের প্রথম উপলব্ধি হওয়া উচিত। আমরা কবে শিক্ষা নেব? আমি মনে করি যে এত আত্মহত্যার পরে এই পবিত্র আত্মাগুলিকে যদি আমরা সম্মান দেখাতে চাই, এইটাই হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, যে আমরা যে কাজটা করলে মানুষ আমাদেরকে অপছন্দ করবে, যে কাজটা আমাদেরকে আইন পারমিট করবে না। আমি এক কথায় বলতে চাই, অতি উৎসাহী ভাব নিয়ে কারো দখলদারিত্ব মানে বেআইনি জিনিস আমরা করে থাকি, আমি আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, এই রাষ্ট্রের জন্য বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন সংগ্রামের জীবনটাকে নিঃস্ব করে দিয়েছে। উনি আজকে মাজুর হয়ে গেছেন, তারেক রহমান দেশের বাইরে অবস্থান করতেছেন। আমাদের সবচেয়ে বেশি সতর্ক এবং আমাদের সবচেয়ে বেশি আমরা মনে করি সবচেয়ে বেশি সাবধানতার মধ্যে দিয়ে এই আগামী দিনের গণতন্ত্রের এবং একটা গণতন্ত্রের বাতাস যেন সত্যিকার অর্থে মানুষ পায়। কোনো গদবাধা পচা কোনো রাজনীতির কথাও শুনতে চায় না, মিথ্যাচার শুনতে চায় না। এবং আপনার মাধ্যমে আজকে এই তত্ত্বাবধায়ক যিনারা দায়িত্ব নিয়েছেন তাদের অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছে তাদের কাছে প্রথম যে কোনো দলীয় সরকারের অধীনে আর বাংলাদেশে কোনো সাধারণ নির্বাচন হবে না। এটা আমি ব্যক্তিগতভাবে আমি ওনাদের কাছে উদাত্ত একটা আহ্বান আমি জানাই যে এমন আপনারা সংস্কার করে যাবেন বা এমন চিরস্থায়ী বন্দোবস্ত করে যাবেন যে ব্যবস্থার মধ্যে অন্তপক্ষে ভোটের অধিকার, একটা ভোট আমার সারা জীবনের স্বপ্ন, 5 বছর পর একটা ক্যান্ডিডেট আমার কাছে যাবে, ওই দিন তো আমি আমাকে রাজা মনে করব, আমি আমার নিজেকে অনেক বেশি আমি নাগরিক হিসাবে আমাকে সম্মানিত বোধ করব। এই জিনিসটা যে নষ্ট হয়ে গিয়েছিল। এবং আসলে যে ক্ষমতায় থাকতে হলে ভোটের প্রয়োজন, সত্যিকার ভোটের প্রয়োজন, মানুষকে মূল্যায়ন করতে হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাকে মানুষের হৃদয় জয় করে আমাকে ক্ষমতায় থাকতে হবে। এইটাই হোক আজকে এই শহীদানদের প্রতি আমার। জি শরীফ ভাই, আপনারা বিভিন্ন সময়ে এই দ্বিদলীয় যে শাসন ব্যবস্থা তার বাইরে গিয়ে একটা বিকল্প শক্তি দাঁড় করানোর কথা বলেছেন। কমিউনিস্ট পার্টি বহুদিন ধরে সেই সংগ্রাম করছে এবং সম্ভবত কমিউনিস্ট পার্টি এই দুই দলের সাথে শরিক হয়ে কখনো ক্ষমতার ভাগিদার সাম্প্রতিক 90 পরবর্তী বাংলাদেশে হয় নাই। ফলে এই যে একটা সুযোগ আসলে এই সুযোগটা নিয়ে কমিউনিস্ট পার্টির চিন্তাভাবনা কি, বা আপনাদের কি সেই জনভিত্তি
বা আন্দোলনের সঙ্গে সেই সম্পর্ক থেকে সেরকম কোনো স্বপ্ন মানুষ দেখতে পারে? ধন্যবাদ। আমরা যে লড়াইটা করছি এটি বেশ কঠিন একটা লড়াই। আমাদের সাইকোলজিটা হচ্ছে হয় আমার পক্ষে অথবা তোমার পক্ষে, এবং বাংলাদেশের রাজনীতিটা প্রধানত দুটো ধারায় বিভক্ত। তার ভেতর থেকে এই ধরনের একটা লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটিকে ধরে রাখা, সুযোগ সুবিধা, নানা রকমের প্রলোভন, আমাদের অনেকেই সাবেক সরকারের মন্ত্রী হয়েছে, নানা সুযোগ সুবিধা নিয়েছে, তার ভেতরেও আমরা আমাদের নীতির জায়গাটা এখনও অটুট রাখার চেষ্টা করেছি। এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে আমরা যতটুকু পেরেছি আমরা কন্ট্রিবিউট করেছি। আমাদের ছাত্র ইউনিয়নের 2 জন কর্মী শহীদ হয়েছে। ইতিমধ্যেই আমরা আমাদের যে জায়গাগুলোর থেকে আমরা নির্বাচন ব্যবস্থা শুধুমাত্র পরিবর্তন বলতে আমরা ওই যেটা বললাম যে হাসানের বদলে হোসেন না, আমি কতগুলো রিফর্ম আমি চাই, আমি পলিসির রিফর্ম চাই। আমি এইখানে বাজার দ্রব্যমূল্য নিয়ে গরিব মানুষের যে অধিকারের যে জায়গাগুলো আছে, আমাদের এখানে যে গল্পগুলো ছিল যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে কিন্তু আমার একজন চা শ্রমিক 110-15 টাকা বেতন পায়, আমরা ওই যে শ্রমজীবী মানুষের এবং বঞ্চিত মানুষের যে অধিকারগুলো আছে, তার যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো আমরা ধরছি। আমরা গতকালকে শ্রমিকদের নিয়ে একটা বড় সমাবেশ করেছি। আমাদের কৃষক সমিতির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি কৃষকদের যে প্রবলেমগুলো আছে এবং সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য। আমাদের সাইকোলজিতে অনেকগুলো পরিবর্তন, যেমন নির্বাচনী সংস্কারের পাশাপাশি আমরা বলছি যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় আপনি যদি ফিরে না আসেন তাহলে নির্বাচনকে কেন্দ্র করে এই যে মনোনয়ন বাণিজ্য, এটি আপনি চাইলেই বন্ধ করতে পারবেন। এখন আপনি বলবেন যে না, আমরা তো এর ভেতর থেকে, পরিবর্তনের ভেতর থেকে আমরা এটি করব, কিন্তু এই যে শিক্ষার্থীরা প্রতিনিয়ত রাস্তায় থেকে আপনাকে পাহারা দিচ্ছে, তার পক্ষে 4 বছর তো এটি কন্টিনিউ করা সম্ভব না। যখন এই শিক্ষার্থীরা তারা স্কাটার্ড হয়ে যাবে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে, এই কাজটি যে আপনি করবেন না আমি তো বিশ্বাস করি না। এই যে 70 অনুচ্ছেদ নিয়ে আপনি যে এটি আপনার যখন মেজরিটি পাওয়ার পর এটি আপনি যে পরিবর্তন করবেন, এই বিশ্বাসটুকু আমার নাই। কারণ আমাদের এখানে পলিটিক্যাল যে কালচারটা হচ্ছে সেটি হচ্ছে যে একটা সময় যে পেছনের কথাগুলো ভুলে যাওয়া। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমাদের নিজেদেরও কতগুলো নাগরিক হিসাবে কতগুলো দায়িত্ব আছে। এই যে 7 দিনে আমি কি কোনো পরিবর্তন হয়েছি? আমার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে? আমাদের মধ্যে প্রচুর স্ববিরোধিতা আছে। আমি আপনাকে মিডিয়াতে আমি যে ভালো কাজ করছে আমি তার সাথে আছি, আবার অন্য সমালোচনা করছি, আবার আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি গেস্টকে এই প্রশ্ন করতে পারবেন, এই প্রশ্ন করতে পারবেন না। অর্থাৎ এই যে স্ববিরোধিতার জায়গাগুলো, আমি এর আগে 4র্থ শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস হয়েছে না? হয়েছে। এই শিক্ষার্থীরা কি গিয়ে বিজি প্রেস থেকে প্রশ্ন নিয়ে এসেছে? না। আমি, আপনি, আমরা অভিভাবকরা তার কাছে পৌঁছে দিয়েছি। অর্থাৎ আমার যে অন্ধকারটা আছে, এই পরিবর্তনের সুযোগে সেটি যদি আমি না করি তাহলে এই পরিবর্তন টেকসই, সাস্টেনেবল হবে না। জি, অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন, অনেক ধন্যবাদ ডক্টর আসিফ মোহাম্মদ চান। দর্শক, আমাদের প্রত্যাশা যে পরিবর্তনের সূচনা হয়েছে সেই পরিবর্তনটা ইতিবাচক হোক, দেশের কল্যাণে হোক এবং অবশ্যই সেটি টেকসই এবং গণতন্ত্রের জন্য, সেই প্রত্যাশায় শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।